অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থ শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম আব্দুল্লাহ। এক বছর আগে ছাত্র জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছেন দেশের অবস্থা খুবই খারাপ। টিভির টকশো এবং সভা সমাবেশে অনেক বক্তা ডক্টর ইউনূসকে পুরোপুরি ব্যর্থ হিসেবে কঠোর ভাষায় সমালোচনা করছেন। অনেকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। ৩১ জুলাই রাতে একটি বেসরকারি টিভি টকশোতে হালের তুখোড় আলোচক ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সহনীয় পর্যায়ে আনতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে সরকারকে তুলোধনা করে। তার ভাষায় এ ব্যর্থতার ফলে রপ্তানি বাণিজ্য ধসে পড়বে। শুক্রবার সকালেই জানা গেল বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ১৫% কমিয়ে ২০% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দক্ষতার সাথে দর কষাকষি করে এই অসামান্য অর্জন করেছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। যে কোনো মানদণ্ডে এটা বড় কূটনৈতিক সাফল্য। এজন্য টকিস্ট বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সন্তোষজনক প্রতিক্রিয়া চোখে পড়ল না। সংশ্লিষ্টদের ধন্যবাদ দেয়া তো দূর কি বাত, আমরা এমনই। ১.৫ সহস্রাধিক ছাত্র জনতার আত্মদানের মধ্যে দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের পতন হয়। নোবেল বিজয়ী বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপ নিয়ে ৮ আগস্ট দায়িত্ব নেয়। এক বছরের অন্তর্বর্তী শাসনের সবচেয়ে বড় সাফল্য বা মোটা দাগে ব্যর্থতা কোন কোন ক্ষেত্রে তা নিয়ে আলোচনা পর্যালোচনা অস্বাভাবিক নয়। আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, এটা স্বীকার করতেই হবে। পুলিশের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি। যৌক্তিক অনেক কারণ সত্ত্বেও এক্ষেত্রে আরও নিবিড় তদারকি ও পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল। আইন উপদেষ্টা দুদিন আগে বলেছেন, মব সন্ত্রাস এবং ঢালাও মামলায় বর্তমান সরকারের সময় অন্যতম নেতিবাচক চিত্র। মব শব্দটি নতুন করে প্রচলন ঘটেছে। যেসব ঘটনাকে মব বলে চালানো হচ্ছে, একই ধরনের অসংখ্য ঘটনা গত ১৫ বছরে ঘটলেও সেগুলো মবের মর্যাদা পায়নি। আর গায়েবী মামলায় পতিত শেখ হাসিনা সরকারের শিরোপা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। নতুন বাংলাদেশে এর যে কোনো পরিবর্তনই হয়নি তা বললে অবিচার হবে। এখন আর পুলিশ বা সরকার কোনো ঢালাও আসামি করছে না। গায়েবী মামলা হয়েছে একটিও, এমনটি জানা নেই। আবার এক বছরে পুলিশের উপর অন্তত ২৫০টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ পুরোদমে সক্রিয় না হওয়ার এটাও একটা কারণ। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে। গ্রেপ্তারের ক্ষেত্রে পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে জানানো হয়, আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ, নির্দিষ্ট সময় আদালতে হাজির করা, রিমান্ডের সময় বেঁধে দেয়া সহ অনেক গুরুত্বপূর্ণ সংশোধনী সহ ফৌজদারি কার্যবিধি সংস্কার উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। এটা সুশাসন, মানবাধিকার ও আইনের শাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই দিতে না পারার ব্যর্থতা উপেক্ষা করার নয়। সরকার বলেছে, দেশে বই মুদ্রণের প্রয়োজনীয় কাঠামো গত ১৫ বছরে ধ্বংস করে ভারত থেকে ছাপা হচ্ছিল। নিজেদের পাঠ্য বইটিও নিজেরা মুদ্রণের সক্ষমতা না থাকার গ্লানি মুছে তা যে দেশের ছাপাখানায় ফিরিয়ে আনা গেছে, এটিও সাফল্য হিসেবে দেখছে। উপরন্তু সব পাঠ্য বই এবার পরিমার্জন করতে হয়েছে ব্যাপকভাবে, ফলে সময় লেগেছে। মাত্র ৩ মাসের প্রস্তুতিতে এতগুলো পাঠ্য বই পরিমার্জিত আকারে প্রকাশ কম চ্যালেঞ্জের নয়। অতীতেও ১ জানুয়ারি বই দিতে না পারার ঘটনা ঘটেছে বহুবার। কর বৃদ্ধি, রেস্তোরাঁর খাবার, মিষ্টি, পোশাক, নন এসি হোটেল, বিস্কুট, আচার, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার সহ ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর প্রস্তুতি নিয়েছে সরকার। IMF এর শর্ত মানতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি ও ভ্রমণ কর বাড়ানোর সিদ্ধান্তটি একদিকে ব্যবসায়ী শিল্পপতিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে, অন্যদিকে ভোক্তা পর্যায়ে অস্বস্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অর্থনীতির দিকে নজর দিলে দেখা যাবে, লুটপাট থামিয়ে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়াকে অনেকে বড় অর্জন হিসেবে দেখছেন। অর্থনীতির ক্ষত অনেকটাই শুকিয়েছে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। রিজার্ভ প্রায় দ্বিগুণ হয়ে ৩০ বিলিয়ন ছুঁয়েছে। স্থবিরতা কাটিয়ে গত জানুয়ারি থেকে মার্চ ৩ মাসে FDI বা সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ১১৪% বেড়েছে। রপ্তানি খাতে এখনো আশাব্যঞ্জক প্রবৃদ্ধি আছে। ইউরোপীয়
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পোশাক রপ্তানি বেড়েছে 18%। শীতল সম্পর্কের মধ্যেও প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি বাড়ার খবর দিয়েছে সংবাদপত্র। রেমিটেন্স তো রেকর্ড ভেঙে গড়ছে। রিজার্ভে হাত না দিয়েই বড় অঙ্কের আন্তর্জাতিক দেনা পরিশোধ করা হয়েছে। দেউলিয়া প্রায় ব্যাংকগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্থিতিশীল পর্যায়ে নেয়ার ক্ষেত্রে উল্লেখ করার মতো অগ্রগতি হয়েছে। এস আলমের দখলমুক্ত করা 5টি শরিয়া ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতির কারণে 3 মাসে প্রায় 10,000 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মধ্যে দিয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। আতঙ্কে তুলে নেয়া গ্রাহকদের 21,000 কোটি টাকা ব্যাংকে ফিরেছে আস্থা ফেরার মধ্য দিয়ে। অনেকগুলো ঘটনা সরকারকে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গেছে। সাময়িকভাবে টালমাটাল পরিস্থিতিতে পড়েছিল সরকার, তবে সহসাই সামলে নিতে পেরেছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন, 5টি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনাটি সরকারকে নাড়া দিয়েছে। দক্ষিণ সিটিতে বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে বসানো নিয়ে টানা অবরোধ, এমনকি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের শক্তি প্রদর্শন পরিস্থিতিকে নাজুক করে তুলেছিল। এক পর্যায়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলেন ড. মোহাম্মদ ইউনূস। এছাড়া এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতা ও প্রাণহানি, ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথরখণ্ড দিয়ে আঘাতে আঘাতে হত্যা, মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে 30 জনের অধিক শিক্ষার্থী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু, শিক্ষার্থীদের সামনে রেখে বিপুল সংখ্যক উচ্ছৃঙ্খল তরুণের সচিবালয়ে ঢুকে নৈরাজ্য সৃষ্টি, চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণের সমর্থকদের তাণ্ডব ও আইনজীবী হত্যা, আনসার বাহিনীর বিপুল সদস্যের সচিবালয় আক্রমণ, সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তুলে দেশজুড়ে সমাবেশ এবং ঢাকামুখী লং মার্চের ঘোষণা, আদিবাসী ছাত্র জনতার নামে সহিংস বিক্ষোভ, রেলকর্মীদের কর্মবিরতি, 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘাত, সিএনজি অটোরিকশা চালকদের রাজধানী জুড়ে নৈরাজ্য সৃষ্টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের সহিংস আন্দোলন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে উত্তাল বিক্ষোভ, পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে শহরে শহরে অচলাবস্থা, নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ঢাকা মার্চ কর্মসূচি ভণ্ডুল, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির ব্যানারে পতিত শক্তির মাঠে নামার অপচেষ্টা, গাজীপুর ও জামালপুর কারাগারে বিক্ষোভ, গুলি, জামালপুর কারাগারে 6 বন্দীর মৃত্যু, শিক্ষার্থীদের বিক্ষোভ সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে সরকারকে। এছাড়া পাহাড়ে উস্কে দেয়া রক্তক্ষয়ী সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। শিল্প কারখানায় শ্রমিকদের 1 বছরে প্রায় 100বার মহাসড়ক অবরোধ, সরকারি কমিশনে নিয়োগ নিয়ে বিতর্কের মুখে 6 জনের নিয়োগ বাতিল করতে বাধ্য হওয়া সরকারকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। নির্বাচনের সময় নিয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে টানাপোড়েন সংকটকে ঘনীভূত করলে লন্ডনে ড. মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচিত বৈঠকের মাধ্যমে সংস্কার এবং বিচারে সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়। জনমনে ফিরে আসে স্বস্তি। দায়িত্ব গ্রহণের পর সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের কয়েকটি এলাকায় দফায় দফায় বিধ্বংসী বন্যার আঘাতে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সরকারকে বেশ চাপে ফেলেছে। তার রেশ এখনো রয়ে গেছে। নিত্যপণ্যের বাজারে মাঝে মধ্যে স্বস্তির সুবাতাস পাওয়া গেলেও বেশিরভাগ সময় মানুষ অস্বস্তি ও চাপে পড়েছে। তবে রমজান মাসে কোনো পণ্যের দাম না বাড়ায় প্রশংসা কুড়িয়েছে সরকার। ঈদ যাত্রায় ভোগান্তি কমিয়ে আনতে পারাও মানুষকে স্বস্তি দিয়েছে। কঠিন চ্যালেঞ্জ ও নানা শঙ্কা সত্ত্বেও সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনা ও তার দলের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রচারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেয় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো আপিল বিভাগের 2টি চেম্বার আদালতে বিচার কাজের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বের শুরুর দিকটায় যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তা ভুলে গেলে চলবে কি করে। দলবাজ প্রধান বিচারপতি সহ 6 বিচারপতির পদত্যাগ, সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইউসিজির চেয়ারম্যান ও সদস্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের দলবাজ ভিসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের ঘটনা ঘটে সরকারের ক্ষমতা গ্রহণের 2 দিনের মধ্যেই সম্পন্ন করতে হয়েছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সিইসি হাবিবুল আওয়াল সহ তার পুরো কমিশনের পদত্যাগও কম চ্যালেঞ্জে ছিল না। নির্বাচন কমিশন পুনর্গঠন করার পর নির্বাচনী প্রস্তুতি গতি পেয়েছে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নতুন নির্বাচন কমিশনে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। মুখ থুবড়ে পড়া মেট্রো রেল অবিশ্বাস্য সাশ্রয়ে চালু করতে পেরেছে স্বল্প সময়ের মধ্যে। জামায়াত ও শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে চাপ সামাল দিতে হয়েছে।
দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ করে দুর্নীতি বিচারে গতি সঞ্চার করা সম্ভব হয়েছে। ১ বছরের মধ্যে দুদক পতিত শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে ৭৬৮টি অভিযোগে তদন্ত করে ৩৯৯টি মামলা করেছে। প্রভাবশালী আমলা পুলিশ কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ১৪৪টি মামলা হয়েছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ৪৪টি মামলা হয়েছে। দুদকে মোট অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৩২১টি। গণতন্ত্র, নির্বাচন ও বিচার ব্যবস্থা ধ্বংসকারী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা, আওয়ামী লীগের দলীয় অনুগতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পতিত সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করা, ১৫ই আগস্টে ছুটি বাতিল, সাবেক ২ আইজিপি সহ দলবাজ ও খুনি পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুতি এবং অনেককে গ্রেপ্তার, সিইসি হাবিবুল আউয়াল ও নুরুল হুদাকে গ্রেপ্তার এবং আদালতে তাদের স্বীকারোক্তি, ৩ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা, জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো, ফ্যাসিবাদী শাসনে বিভিন্ন কারণে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল, একতরফা ও তামাশার নির্বাচনে গঠিত স্থানীয় সরকার পরিষদ থেকে ১৮৭৬ জন আওয়ামী প্রতিনিধিকে অপসারণের মতো বিষয়গুলোকে খাটো করে দেখার সুযোগ কোথায়? গুম বিরোধী আন্তর্জাতিক সনদ অনুসমর্থন করেছে সরকার। বিগত সময়ে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের একাধিক প্রতিবেদন শেখ হাসিনা ও তার গুম বাহিনীর মুখোশ উন্মোচন করেছে। ১ বছরে কোনো গুমের ঘটনা ঘটেনি। শেখ হাসিনা, জয়, পুতুল, ববি সহ শেখ পরিবারের লুটেরাদের বিরুদ্ধে মামলা, ব্যাংক হিসাব জব্দ, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ইন্টারপোলকে চিঠি, শেখ পরিবারের সদস্যদের জন্ম, মৃত্যু, ভাষণ সহ সংশ্লিষ্ট ৮টি জাতীয় দিবস বাতিল করে সরকারি অর্থের অপচয় এবং অপব্যয় রোধ, হাইকোর্টের ১২ দলবাজ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা, কয়েকজনকে অপসারণ অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে। সংবিধানের ৫ম সংশোধনী বাতিল, ৩ত্রয়োদশ সংশোধনী বহালের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটেরাদের দায় মুক্তি দিয়ে করা আইনের সংশ্লিষ্ট ২টি ধারা বাতিল, জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে বাধ্যতামূলক করে দেওয়া রায় স্থগিত করা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগ আইন, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত আইনাঙ্গনে স্বস্তির বার্তা দিয়েছে। জনতুষ্টিমূলক পদক্ষেপের মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজায় ছুটি বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫% থেকে দ্বিগুণ করে ৫০% উন্নীত করা হয়। সরকারি কর্মচারীদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের ১৫% পর্যন্ত বেতন বেড়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে ১,৮২২ জন শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। দামে লাগাম টানতে সয়াবিন ও পাম অয়েলে শুল্ক ছাড়, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার, চাকরিতে প্রবেশের বয়স ৩২-এ উন্নীত করা, সরকারি চাকরিতে আবেদনের ফি কমানো, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলা র‍্যাব থেকে পিবিআইতে স্থানান্তর এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, ৭৭৮ প্রভাবশালী অস্ত্রের লাইসেন্স বাতিল, শেখ পরিবারের নামে করা প্রায় ১,০০০ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, শেখ মুজিবের ছবিযুক্ত নোটের পরিবর্তে বিভিন্ন মূল্যবানের নতুন নোট প্রবর্তন, পুলিশের লোগো থেকে নৌকা বাদ দিয়ে নতুন লোগো চূড়ান্ত করা হয়। কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। ১২ সাবেক সচিব ও বিচারপতিকে তুষ্ট করতে বরাদ্দ করা বিলাসবহুল ফ্ল্যাট বাতিল করা হয়েছে। কবি নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি, মঙ্গল শোভাযাত্রার নাম বদল করে আনন্দ শোভাযাত্রা করা হয়। পাঠ্য বইয়ে এক ব্যক্তি সব কৃতিত্ব ও বন্দনার পরিবর্তে সব জাতীয় নেতাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি বঞ্চিত জনপ্রশাসনের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে বঞ্চনার প্রতিকার ও প্রশাসনের ভারসাম্য আনার চেষ্টা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে ১০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এবং হজ প্যাকেজের ব্যয় কিছুটা হলেও কমিয়ে প্রশংসিত হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের নির্ধারিত প্যাকেজ মূল্য থেকে অর্থ সাশ্রয় হওয়ার পর তা ফেরত দেওয়া হয়েছে। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক আইনের মামলায় কারাগারে থাকা বিডিআরের সাবেক ১৭৫ জন সদস্যের জামিনে মুক্তি,
ইফতেতাই মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা করা হয়েছে। এনজিও নিবন্ধন সহজতর করা হয়েছে। সিলেট থেকে প্রথমবারের মতো কার্গো বিমান চালু করায় রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। সরকার জুলাই আগস্টের গণহত্যার তদন্তে জাতিসংঘ নেতৃত্বাধীন একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনকে আমন্ত্রণ জানিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। স্থানীয়ভাবে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে তা দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। পতিত শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওই রিপোর্ট অকাট্য দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলাগুলোর বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন বাংলাদেশে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এখন আর সংবাদ ও টকশোতে দৃশ্য অদৃশ্য নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নেই। সংবাদপত্রের স্বাধীনতা রোধ করতে ব্যবহৃত সাইবার নিরাপত্তা আইন থেকে বিতর্কিত ও নিপীড়নমূলক 9টি ধারা বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো পর্যালোচনা এবং আর্থিক সংকটে থাকা সাংবাদিক, গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিয়েছে। কূটনৈতিক সাফল্য পর্যবেক্ষণে দেখা যাচ্ছে অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে সমর্থ হয়েছে। ফ্যাসিবাদী শক্তিকে ফেরানোর প্রতিবেশী রাষ্ট্রের চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে ইউনূস ম্যাজিকে। সংস্কার উদ্যোগকে প্রায় সব দেশ আকুণ্ঠ সমর্থন দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সহ কয়েকটি বিদেশ সফরে ডক্টর ইউনূস ব্যাপকভাবে নন্দিত ও সম্মানিত হয়েছেন। বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থা বিপুল অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ব্যাংককে ডক্টর ইউনূস ও মোদির মধ্যে 40 মিনিটের তাৎপর্যপূর্ণ বৈঠক হয়। সেখানে দিল্লিতে পলাতক শেখ হাসিনাকে ফেরাতে চান ডক্টর ইউনূস। চুপ থাকেন বিব্রত মোদি। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। এটাও আপাত সাফল্য হিসেবে গণ্য হতে পারে। একজন উপদেষ্টার এপিএস নিয়ে অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে তাকে অব্যাহতি দেওয়ার পর দুদক তদন্ত করছে। এ নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা হলেও এখনও প্রমাণিত নয়।